ভারতীয় রঙ্গমঞ্চে নারী, অপ্সরা থেকে বারাঙ্গনা এবং এক হারানো ইতিহাস। গত ভিডিওতে মনে আছে ভারতীয় চলচ্চিত্রে প্রথম মহিলা অভিনেত্রীর কথা আলোচনা করেছিলাম। স্বাভাবিকভাবেই এবার মনে আসতে পারে ভারতীয় রঙ্গমঞ্চে মহিলা অভিনেত্রীদের অবস্থান কেমন ছিল, কেমন অবস্থা ছিল প্রাচীন ভারতে। চলুন এবার সেগুলি অনুসন্ধান করে দেখি। ভারতীয় থিয়েটার বা রঙ্গমঞ্চে নারীর কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে 19 শতকের নটি বিনোদিনী বা তারা সুন্দরীদের মতো অভিনেত্রীদের মুখ, যারা সমাজের গঞ্জনাশয়ে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু আপনারা কি জানেন, প্রাচীন ভারতে চিত্রটা এমন ছিল না। সে যুগে থিয়েটার বা নাট্যাভিনয় ছিল ঈশ্বরের উপাসনার সমতুল্য, আর সেখানে নারীদের ছিল এক গৌরবময় ও অপরিহার্য অবস্থান। কিন্তু কিভাবে প্রাচীন যুগের সেই সম্মানিত নারী শিল্পীরা মধ্যযুগে এসে সম্পূর্ণ হারিয়ে গেলেন? কেনই বা আধুনিক থিয়েটারে তাদের প্রত্যাবর্তন ঘটল এক সামাজিক কলঙ্ক মাথায় নিয়ে? চলুন আজ ভারতীয় রঙ্গমঞ্চে নারীদের সেই হারানো ইতিহাসের পাতা উল্টে দেখি। প্রাচীন ভারতের নাট্যকলার মূল ভিত্তি হল ভরতমুনির নাট্যশাস্ত্র। এই গ্রন্থে বলা হয়েছে, ভারতের কৌশিকী বা লাবণ্যময়ী রীতির অভিনয়ের জন্য স্বয়ং ব্রহ্মা 22 জন অপ্সরা সৃষ্টি করেছিলেন, কারণ নারীদের ছাড়া এই শৈলী ফুটিয়ে তোলা পুরুষদের পক্ষে সম্ভব ছিল না। পুরুষ অভিনেতাদের বলা হতো নট এবং নারী অভিনেতাদের নটি। শুধু তাই নয়, খ্রিস্টপূর্ব 4র্থ শতকে কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা স্ত্রী প্রেক্ষার উল্লেখ পাই। এটা ছিল শুধুমাত্র নারীদের পরিবেশিত নাট্য প্রদর্শনী। আশ্চর্যের বিষয় হল, প্রাচীন যুগের নারীরা অভিনয়ের প্রয়োজনে মঞ্চে অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরুষদের ছদ্মবেশও ধারণ করতেন। কিন্তু পরবর্তীকালে মধ্যযুগে রাজনৈতিক কাঠামো ও সাংস্কৃতিক রীতিনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারীদের জনসমক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়। পর্দা প্রথা ও রক্ষণশীলতার কারণে এক পর্যায়ে মঞ্চে নারীর উপস্থিতি শূন্যের কোঠায় নেমে আসে, আর নারীর চরিত্রগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিনয় করতে শুরু করে তরুণ ও কিশোররা নারীর বেশ ধারণ করে। বহু শতাব্দী পর 1873 সালটি ভারতীয় থিয়েটারের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। মাইকেল মধুসূদন দত্ত এবং আরও কিছু ব্যক্তির উদ্যোগে প্রথমবার বেঙ্গল থিয়েটারের মঞ্চে বাস্তববাদ আনার জন্য তৈরি হয় নারীদের অভিনয়ের সুযোগ। এই উদ্যোগে জগত্তারিণী, এলোকেশী, গোলাপ সুন্দরী এবং শ্যামা সুন্দরী নামের 4 জন নারী থিয়েটারে যোগদান করেন। এভাবেই আবার শুরু হয় ভারতীয় রঙ্গমঞ্চে নারীদের এক নতুন অধ্যায়। মঞ্চে নারীদের এই প্রত্যাবর্তন মোটেই সহজ ছিল না। তখনকার ভদ্র সমাজের নারীদের প্রকাশ্য মঞ্চে ওঠার কোনো অনুমতি, কোনো অধিকার ছিল না। অগত্যা লালবাতি এলাকা সামাজিকভাবে প্রান্তিক ও অবহেলিত নারীদের মঞ্চে নিয়ে আসতে হয়। মঞ্চে তাদের উপস্থিতি এক নতুন শৈল্পিক মাত্রা যোগ করে। ফলে প্রচুর টিকিট বিক্রি হতো, নাট্যদলগুলির আর্থিক ভিত্তি সুদৃঢ় হতো, আর এই সাফল্যের সঙ্গেই জড়িয়েছিল এক নির্মম দ্বিমুখী সামাজিক আচরণ। দর্শকপূর্ণ প্রেক্ষাগৃহে এই অভিনেত্রীরা মঞ্চালোকে যখন ঐশ্বরিক চরিত্র ফুটিয়ে তুলতেন, তখন দর্শকরা ভক্তি ভরে অশ্রু বিসর্জন করতেন। অথচ নাটক শেষে পর্দা নামার পরই সেই একই দর্শক তাদের দেগে দেয় চিরকেলে পতিতা পাবলিক উইমেন হিসেবেই। সমাজে তাদের কোনো গ্রহণযোগ্যতাই ছিল না। এই লাঞ্ছনাভোগ থেকে বাদ যাননি তখনকার কোনো স্বনামধন্য অভিনেত্রী। নটি বিনোদিনী, তারা সুন্দরী কে নেই এই তালিকায়? কেবল বাংলা নয়, ভারতের অন্যান্য প্রান্তেও এই পরিবর্তন ঘটছিল। বম্বেতেও বিকাশমান পার্সি থিয়েটারের পরিচালকরাও একই ধরনের তীব্র ক্ষোভের মুখোমুখি হয়েছিলেন স্থানীয় হিন্দু বা মুসলিম নারীদের জনসমক্ষে অভিনয় করানোর জন্য। তখন তারা এক অভিনব সমাধানের পথ খুঁজে বের করেন। অভিনেত্রী হিসেবে নিয়োগ শুরু করেন অ্যাংলো ইন্ডিয়ান ও ইহুদি সম্প্রদায়ের নারীদের। স্থানীয় ধর্মীয় অনুভূতিতে আঘাত না করেই নারী শিল্পীর পরিবেশনা উপভোগ করার সুযোগ করে দিয়ে এক অভূতপূর্ব গ্রহণযোগ্য বিকল্প সেখানে তুলে ধরা হয়েছিল। ওদিকে দক্ষিণে তামিলনাড়ুতে নারীদের মঞ্চে অভিনয়ের বিষয়টি নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব মারাত্মক প্রভাব ফেলেছিল সেখানের দেবদাসীদের ওপর। বংশ পরম্পরায় চলে আসা এমন এক শিল্পী গোষ্ঠীর নারীদের জীবনধারা গভীরভাবে মিশেছিল মন্দিরভিত্তিক সংস্কৃতির সঙ্গে।
এই ঐতিহ্য থেকেই উঠে এসেছিলেন প্রবাদ প্রতিম বহু সমালোচিত বালামণি আম্মাল। তামিল থিয়েটারের রানী হিসেবে পরিচিত বালামণি সম্পূর্ণ নারী পরিচালিত নিজেদের থিয়েটার কোম্পানি তৈরি করে ইতিহাস করেন। মন্দির থেকে ছিটকে পড়া সমাজচ্যুত দেবদাসী নারীদের বালামণি তার নিজের নাট্যদলে আশ্রয় দেন। তাঁদের স্বনির্ভর হওয়ার হাতিয়ার সেদিন ছিল মঞ্চাভিনয়। বিংশ শতাব্দীর শুরুর দিকে কঠোর ভিক্টোরিয়ান নৈতিকতা এবং নতুন জাতীয়তাবাদী আদর্শের সংঘাত আঘাত হানতে শুরু করে সেখানের দেবদাসীদের ওপর। আইনি ও সামাজিক সংস্কারের চাপে তাদের বংশানুক্রমিক শিল্পকে অশ্লীলতা হিসেবে চিহ্নিত করা হয়। এর ফলে ওই নারীরা তাদের জীবিকা হারান। অনেকেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে থিয়েটার এবং উদীয়মান তামিল চলচ্চিত্রে যুক্ত হন। এই মুছে ফেলার প্রচেষ্টার বিরুদ্ধে পরবর্তী প্রজন্মের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পি.টি. রাজলক্ষ্মী মঞ্চকে এক শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। প্রকাশ্যে তিনি এই ধরনের নারী শিল্পীদের ওপর চাপানো সামাজিক কলঙ্কের বিরুদ্ধে প্রচার চালান। ইনি পরবর্তীকালে হয়েছিলেন তামিল সিনেমার প্রথম নায়িকা নির্বাক এবং সবাক চলচ্চিত্রে। 1930-এর দশকের শুরুর দিকে থিয়েটার এবং সদ্য আসা চলচ্চিত্র শিল্পের ব্যাপক প্রসার ঘটে। এগুলি পরিণত হয় অত্যন্ত লাভজনক বিশাল শিল্প সাম্রাজ্যে। বিপুল মুনাফার বিষয়টি নজরে আসতেই জাতীয়তাবাদী নেতারা উঠে পড়ে লাগেন মঞ্চকে ভদ্র অভিজাত শ্রেণীর উপযোগী করে গড়ে তোলার এক সুপরিকল্পিত আর্থসামাজিক প্রক্রিয়া। এই কর্মসূচির নামকরণ হয় ভদ্রকরণ। এই শিল্পক্ষেত্র থেকে অত্যন্ত নির্মমভাবে অগ্রদূতদের জায়গায় সুপরিকল্পিতভাবে উচ্চবর্ণের ও ইংরেজি শিক্ষিত ভদ্র পরিবারের নারীদের নিয়ে আসা শুরু করে। সেই রেড লাইট জোনের প্রান্তিক নারী ও দক্ষিণে দেবদাসীরা বিস্তৃতির অতলে তলিয়ে যেতে বাধ্য হন। পুরুষ নাট্যকার এবং পরিচালকরা 19 শতকের সেই প্রান্তিক নারীদের পরিবেশনকারী হিসেবেই ব্যবহার করতেন ঠিকই, কিন্তু নাটক রচনা বা পরিচালনার ক্ষমতা তাদের দেওয়া হতো না। পুরুষ নাট্যকার এমন সব নারী চরিত্র সৃষ্টি করতেন যা করুণা ও অসহায়ত্বকে উস্কে দিত। এই ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসে 1940-এর দশকে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন সংগঠনের মধ্যে দিয়ে। প্রগতিশীল রাজনৈতিক এই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এক সহযোগিতামূলক পরিবেশে নারীরা স্টেপ নির্দেশিত পরিবেশনকারীর গণ্ডি পেরিয়ে পরিচালক নাট্যকার হয়ে ওঠেন। নিজেদের প্রযোজনার বিষয়বস্তু, বাজেট ও রাজনৈতিক বার্তা নিয়ন্ত্রণের দায়িত্ব নিজেরা তুলে নেন। আধুনিক ভারতীয় বিনোদন জগৎ মূলত সেই সব নারীর কাজের ওপর দাঁড়িয়ে আছে যাদের একসময় সমাজ থেকে ব্রাত্য পরিত্যক্ত করা হয়েছিল। নটি বিনোদিনী, তার পুরুষ পরামর্শদাতা ও সহকর্মীরা তাকে চরমভাবে প্রতারিত করে। শেষে ভগ্ন হৃদয় তিনি মাত্র 23 বছর বয়সেই চিরতরে অভিনয় জগৎ থেকে সরে আসেন। তারা সুন্দরী তার জীবনের শেষ দিনগুলো সামাজিক কলঙ্ক ও গভীর ব্যক্তিগত ট্র্যাজেডির ভারে জর্জরিত হয়ে কাটিয়েছিলেন। শেষমেশ প্রত্যন্ত মঠে সম্পূর্ণ নির্ভীত আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিমজ্জিত করেন। বালামণি আম্মাল, পি.টি. রাজলক্ষ্মী যারা অর্জন করেছিলেন অসামান্য তারকা খ্যাতি, শহরের রাস্তায় রাস্তায় হয়েছিলেন বিপুল সম্পত্তির মালিক, তাদের সমস্ত সম্পদ সুচতুর কলকাঠির প্রভাবে হারাতে বাধ্য হন। শেষ পর্যন্ত তারা দুজনেই চরম ও নিরন্তর দারিদ্র্যের মধ্যে মৃত্যুবরণ করেন। এটাই ছিল সেই ভদ্রকরণ প্রক্রিয়ার নির্মম বাস্তবতা। তাঁদের উত্তরাধিকার হল আজকের দৃশ্যমানভাবে মর্যাদার সঙ্গে টিকে থাকা এক দীর্ঘ কঠোর সংগ্রাম। আজ এই পর্যন্তই। ইতিহাসের এই অজানা অধ্যায়টি কেমন লাগলো জানাবেন।